অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর গণিত। সো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা এবং বুঝে নাও অঙ্কগুলো খুব সহজেই। দেখো, সর্বপ্রথম এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে, বাস্তব সংখ্যাযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝি? দ্বিঘাত সমীকরণ বলতে আমাদের কি ঘাত কি হবে? 2 হবে। আর এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা লিখি কি করে? আমরা লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম ফর্মে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকে। তাহলে আমরা যদি দেখি এখানে 4টে অপশনের মধ্যে কোনটা হবে, দেখো এটাকে যদি গুণ করি এক্স ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব হয়ে যাচ্ছে। তাহলে এখানে ঘাত কত চলে আসছে? ঘাত 3 চলে আসছে। পরবর্তীতে এখানে যদি দেখি তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। তাহলে এটাও বাদ। এটা দেখো, এটাতে তো কোনো ঘাত 1 আছে, কিছু নয় মানে 1 আছে। এটাতে দেখো 3 নম্বর অপশানটা দেখো, অপশানগুলো শুধু ঠিক করে দিলে হবে না, কারণ ব্যাখ্যা করতে হবে। দেখো 3 নম্বর অপশানটা দেখো, 3 নম্বর অপশানটা কী আছে? সিটাতে এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা কীভাবে করবো? দেখো, এটা করব এক্স স্কোয়ার গুণ করে দিলে মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0। তাহলে এটা এলো ফর্মে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি। দেখো এটা কীরকম ফর্মে এলো? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদিও এখানে সিটা নেই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স দেখো আছে, আর এখানে কিছু নয় মানে 1 আছে। তাহলে সেটা একটা কি বাস্তব সংখ্যা। তাহলে এখানে বলা আছে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, কোন উত্তরটা হবে? উত্তর হবে সি। চলে যাবো আমরা 2 নম্বর কোশ্চেনে। দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলেছে? দেখো 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণটির বীজ দুটি হলো। তাহলে আমরা কীভাবে বীজটা বার করবো? দেখো 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে আমরা বীজ বার করার সময় কীভাবে বার করবো? দেখো বার করবো 2x মাইনাস 2 ইকুয়াল টু 0 করে দিলাম একবার। আমরা করতে পারি তো, এই গুণ আছে, তাহলে এটা ইকুয়াল টু 0 করতে পারি একবার, এটা ইকুয়াল টু 0 করতে পারি। আর একবার কী করবো? এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা কী হবে? 2x, 2টাকে সমানের এই দিকে নিয়ে চলে গেলাম, তাহলে মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু 2/2, তো এক্স ইকুয়াল টু 1। আর এদিকে কী হবে? এক্স ইকুয়াল টু, যদি 3টাকে আমি এদিকে নিয়ে চলে যাই সমানের এইদিকে, তাহলে এটা কী হয়ে যাবে? -3। তাহলে বীজ দুটি কী হবে? অতএব বীজ দুটি হবে 1 and -3। তাহলে এখানে কোন অপশানটা হচ্ছে? দেখো এখানে 2 নম্বর কোশ্চেনের অপশান হবে সি হয়ে গেল উত্তর। দেখো চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? দেখো বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি হবে? দ্বিগুণ হবে, না অর্ধেক হবে, না 1/4 হবে, না সমান হবে? তো এটা আমরা কোষে দেখে নেব। দেখো এটা কিভাবে করছি দেখো। এক্ষেত্রে আমাদেরকে দুবার বার করে দেখতে হবে যে সমান আসছে না দ্বিগুণ আসছে না কীরকম আসছে, দেখতে হবে দুবার। তো প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে আসল কত বলেছে? আসল পি ইকুয়াল টু 50 টাকা, আসল পি ইকুয়াল টু 50 টাকা। সুদের হার আর ইকুয়াল টু 10%। সময় কত বলেছে? সময় বলেছে 2 বছর, সময় টি ইকুয়াল টু 2 বছর।
তাহলে সুদ কত হবে আমাদেরকে বার করতে হবে, সুদ ইন্টারেস্ট আই ইকুয়াল টু কত হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে আসল পি ইকুয়াল টু 100 টাকা, পি ইকুয়াল টু 100 টাকা বলেছে। এবং সুদের হার আর ইকুয়াল টু বলেছে একই সুদের হার, তার মানে 10% সুদের হার। আর সময় কত দিয়েছে এক্ষেত্রে, সময় টি ইকুয়াল টু 1 বছর। এক্ষেত্রে আমাদেরকে সুদ বার করে দেখতে হবে, সুদ আই ইকুয়াল টু কত। তাহলে আমরা কি সূত্র জানি, আমরা দুটো ক্ষেত্রেই, এই প্রথম ক্ষেত্রেও আর এই দ্বিতীয় ক্ষেত্রেও, দুটো ক্ষেত্রে আমরা একই সূত্র লাগাবো। প্রথম ক্ষেত্রে কি লাগাবো, আমরা কি জানি সূত্র, সরল সূত্র আই ইকুয়াল টু পি আর টি বাই 100। তাহলে কি বেরোবে, সুদ ইকুয়াল টু পি কত আছে, প্রথম ক্ষেত্রে আছে 50, তারপর সুদের হার 10 আর টাইম আছে 2 বছর বাই 100। তাহলে আমরা যদি এই জিরো কেটে দিই, তাহলে 5 দুগুণ 10, তাহলে সুদ কত হলো 10 টাকা প্রথম ক্ষেত্রে। আবার যদি দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি, দ্বিতীয় ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাহলে কত হবে, পি ইকুয়াল টু কত 100 গুণিত আর ইকুয়াল টু কত 10 গুণিত 1 বছর বাই 100, 100 কেটে দিলাম, তাহলে কত হলো 10 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে একই বেরোলো। তাহলে আমাদের উত্তর কি হবে, যে সুদের হারের এই যে সুদটা হবে সেই সুদটা কি হবে, সমান হবে। উত্তর কি হবে, ডি সমান। তো দেখে নাও উত্তর কি হলো, উত্তর হলো ডি সমান। চলে যাব আমরা 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনটা দেখে নাও। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের, যে ও বিন্দু থেকে পি কিউ জে এর দূরত্ব 8 সেন্টিমিটার ও ও বিন্দু থেকে আর এস জে এর দূরত্ব কত হবে। দেখো এটা করতে গেলে প্রথমে আমরা একটা ছবি এঁকে নেবো এরকমভাবে। দেখো এটা পি কিউ জে আর এটা আর এস জে। এবার বলেছে পি কিউ জে থেকে যে কেন্দ্রবিন্দু আছে ও, তার কত সেন্টিমিটার বলে দিয়েছে দূরত্বটা, 8 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে এই ও থেকে এখানে যে কোনো দুটো একটা বিন্দু নিয়ে নেন, এখানে নিলে এম, এখানে নিলে এন। তাহলে এম থেকে ও দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। এম থেকে ও যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ও থেকে এন কত হবে, সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা এখানে জানি যে কোনো বৃত্তের সমান দুটি যে কেন্দ্র থেকে সমান দূরবর্তী, তাহলে সমান দুটি যে কেন্দ্র থেকে সমান দূরত্ববর্তী, তাহলে কত হবে, এখানে যেটা হবে সেটা এখানেও সেম দূরত্ব হবে। তাহলে আমরা লিখে নেব, এখানে আমরা জানি কোনো বৃত্তের সমান দুটি যে কেন্দ্র থেকে সমান দূরবর্তী, তাহলে অর্থাৎ কি হবে এক্ষেত্রে হবে এম ও ইকুয়াল টু ও এন ইকুয়াল টু 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে, দেখো 8 সেন্টিমিটার হলে এখানে হবে এ। চলে যাবো আমরা 2 নম্বর কোশ্চেনে। দেখো 2 নম্বর কোশ্চেনে কি বলেছে, দেখো একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। এটা সত্য না মিথ্যা বলতে হবে। দেখো এক্ষেত্রে আমি করে দেখাচ্ছি। ধরি ঘনকের বাহু ইকুয়াল টু এ একক,
ঘনকের আয়তন, তাহলে আয়তনের সূত্র কি? এ কিউব, বাহু কিউব হয় ঘন একক। তাহলে এবার যদি ঘনকের বাহু যদি অর্ধেক করা হয়, ঘনকের বাহুকে অর্ধেক করা হলো, ঘনকের বাহু অর্ধেক করা হলো, সেক্ষেত্রে বাহু কত হবে? বাহু হবে a/2 একক। এবং অর্ধেক যদি করা হয় তারপরে তাহলে ঘনকের আয়তন কত হবে? সেক্ষেত্রে আয়তন কত হবে? আয়তন হবে বাহু কিউব, মানে a/2 তার কিউব ঘন একক। এক্ষেত্রে দেখো 2 এর কিউব মানে কত? 8, তাহলে a কিউব বাই 8, এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/8 ইন্টু a কিউব ঘন একক। তাহলে এক্ষেত্রে বুঝতে পারছি আমরা, দেখো যে 1/8 ইন্টু পূর্বের ঘনকের আয়তন, পূর্বের ঘনকের যে আয়তনটা ছিল, পূর্বের ঘনকের আয়তন কত ছিল? a কিউব ঘন একক। তাহলে এখানে লিখে দেবো পূর্বের ঘনকের আয়তন। তাহলে এক্ষেত্রে কোশ্চেনটা কি হলো? এক্ষেত্রে এটা হলো সত্য, সত্য বা ট্রু, এটা হয়ে গেল উত্তর। তাহলে এক্ষেত্রে কি হবে? এটা দেখো এখানে বলে দিয়েছে কোশ্চেনে, ঘনকের আয়তন 1/8 অংশ হবে। তাহলে এটা কি হবে? এটা হবে সত্য, এটা হবে ট্রু। ট্রু। তারপরে 2 নম্বর কোশ্চেনটা দেখাও। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4 হলে a:b:c ইকুয়াল টু 4:3:2 হবে। তো এটা আমরা দেখে নেবো এটা সত্য হবে না মিথ্যা হবে, কি হবে দেখে নিচ্ছি আমরা। দেখো তিন নম্বর কোশ্চেনে কি বলেছে? a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু c/4, আর এখানে কত বলে দিয়েছে? a:b:c ইকুয়াল টু 4:3:2। তাহলে এক্ষেত্রে আমরা অনেকভাবে করা হয় অঙ্কটা, তা একদম সহজভাবে করে দিচ্ছি। দেখো ইকুয়াল টু কে ধরি, তাহলে দেখো কি হবে? একবার a/2 ইকুয়াল টু কে নেব, a/2 ইকুয়াল টু কে নিলাম, একবার b/3 ইকুয়াল টু কে নিলাম, আর একবার c/4 ইকুয়াল টু কে নিলাম। তাহলে এক্ষেত্রে এ কত হবে? এ ইকুয়াল টু, এটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে এটা হবে 2k। আবার বি ইকুয়াল টু কী হবে? 3k, যেহেতু বি এদিকে নিচে উপরে গুণ হয়ে গেল, আর সি ইকুয়াল টু 4k। এবার আমরা যদি কে 1 ধরি, আমরা যদি কে 1 ধরি, তাহলে এক্ষেত্রে উত্তর কত হবে? দেখো যদি কে আমরা যদি 1 ধরি, তাহলে এ ইকুয়াল টু হবে 2, বি ইকুয়াল টু হবে 3 অ্যান্ড সি ইকুয়াল টু 4। তাহলে আমরা যদি a:b:c করি, সেক্ষেত্রে কত হবে? 2:3:4। তাহলে এর সঙ্গে এটা মিলছে না, তাহলে এটা কি হবে? মিথ্যা বা ফলস, এটা হবে উত্তর। তাহলে এক্ষেত্রে কি হবে? এটা হবে ফলস। চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? দেখো আসল p টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা, এটা দেখতে হবে যে PR/100 টাকা হচ্ছে না কি হচ্ছে। এক্ষেত্রে দেখো কি বলেছে? সরল সুদ দেয়নি, এক্ষেত্রে বলেছে চক্রবৃদ্ধি সুদের হার। তাহলে আমাদেরকে চক্রবৃদ্ধি সুদের হারে বার করতে হবে। তাহলে আমরা সুদ ইকুয়াল টু কি জানি? আমরা জানি সুদ ইকুয়াল টু কি জানি? সুদ আই ইকুয়াল টু কি জানি? সুদ আই ইকুয়াল টু জানি আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100। তাহলে এক্ষেত্রে আমরা আসলকে কি ধরে নেব? আসলকে ধরি আসল ইকুয়াল টু পি, সুদের হার আর সময়কে টি ধরে নিলাম বাই 100। তাহলে এক্ষেত্রে কী হবে? না এক্ষেত্রে সময়টাকে কি বলেছে? দেখো সময়টা 1 বছর বলে দিয়েছে,
সময়টা 1 বছর বলে দিয়েছে, তাহলে টি হবে না, সময়টা 1 বছর বলে দিয়েছে, তাহলে পি আর বাই 100, পি আর বাই 100। এটা কত? এটা 1 বছরের সুদ। এটা ক বছরের সুদ? এটা 1 বছরের সুদ, সরল সুদ হবে রিলেটা। এবার যদি আমরা দ্বিতীয় বছরের মূলধন দেখো, দ্বিতীয় বছরের মূলধন কি হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে? দ্বিতীয় বছরের মূলধনটা কি হবে দেখো, দ্বিতীয় বছরের মূলধন সবসময় যে আসল যে মূলধনটা ছিল তার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে কি হবে? আসল মূলধন কত ছিল? পি প্লাস এই যে সুদটা বেরিয়েছে পি আর বাই 100 টাকা। তাহলে এই ক্ষেত্রে দেখো যে মূলধনটা বেরোচ্ছে সেটা কিন্তু আমাদের কোশ্চেনের সঙ্গে মিলছে না। তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যা বা ফলস। এটা কি হলো? এটা হলো ফলস। চলে যাবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখে নাও। এই একটা চিত্র দেওয়া হয়েছে, চিত্রে বলেছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটা ব্যাস, এটা একটা ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, বৃত্তের ভেতরে কিউ একটা যে কোনো বিন্দু। তারপর দেখো কোণ এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ বলতে কি? সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রির নিচে হবে। তা আমরা দেখে নেব সেই সূক্ষ্মকোণ হচ্ছে না স্থূলকোণ হচ্ছে। দেখো এক্ষেত্রে এ বি ইকুয়াল টু কী হচ্ছে? ব্যাস। আমাদেরকে কী বার করতে হবে? কোণ এ কিউ বিটা দেখতে হবে যে সূক্ষ্মকোণ হচ্ছে না স্থূলকোণ। দেখো এক্ষেত্রে কোণ যে এ পি বি, কোণ এ পি বি, কোণ এ পি বি কী হচ্ছে? কোণ এ পি বি 90 ডিগ্রি, কোণ এ পি বি 90 ডিগ্রি মানে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তস্থ কোণ মানে কতই? 90 ডিগ্রি কোণ। এবার 90 ডিগ্রি কোণের এই যে ভেতরে আছে যেটা, সেটা কত হবে? 90 ডিগ্রি ভেতরে এখানে নিশ্চয়ই এই 90 ডিগ্রি থেকে যদি ওপরে থাকতো, মানে কোশ্চেনটা যদি এভাবে একটা কোনো থাকতো, তাহলে সেটা কি হতো? সূক্ষ্মকোণ হতো, 90 ডিগ্রির কমে হতো। কিন্তু দেখো 90 ডিগ্রি যেহেতু নিচে আছে, তাহলে এটা কত হবে? এটা যে কোনো একটা স্থূলকোণ হবে। তাহলে অতএব এ কিউ বি স্থূলকোণ। তাহলে এক্ষেত্রে এটা কি হবে? এক্ষেত্রে এটা কি বলেছে? সূক্ষ্মকোণ বলেছে, তাহলে এটা হবে ফলস। চলে যাবো আমরা 3 নম্বর কোশ্চেনে, সংক্ষিপ্ত উত্তরধর্মী। একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমানের সমান। সাংখ্যমানের সমান মানে কি? ওদের যে সূত্রটা আছে সব সমান, মানে চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল, চোঙের আয়তনে যে সূত্র হয় আর বক্রতলের আয়তনে যে সূত্র হয় সেই দুটোকে সমান করে দিলে আমরা ওর ব্যাসার্ধটা পেয়ে যাব। দেখো এটা কীভাবে সমাধান করব দেখো। এক্ষেত্রে আমরা একটা চোঙ এঁকে নেব। যার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক ধরে নিলাম, তাহলে এটা ব্যাসার্ধ হয়ে গেল। আর উচ্চতা কত ধরবো? ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক। এরপর আমরা আয়তনের সূত্র কি জানি? আমরা জানি চোঙের আয়তন সমান আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবং আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? টু পাই আর এইচ বর্গ একক। বুঝলেন? প্রথম ক্ষেত্রে বলেছে প্রশ্নানুসারে বলে দিয়েছে যে এদের সাংখ্যমান সমান, অর্থাৎ এদেরকে আমরা সমান করে দেবো। লিখব প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 2 পাই আর এইচ। দেখো পাই পাই কেটে গেল, একটা আর কেটে গেল এবং এইচ কেটে গেল, তাহলে কি পড়ে রইল? আর ইকুয়াল টু 2
তাহলে আমাদের এখানে তো ব্যাসার্ধ বেরিয়ে গেল, যেহেতু আমরা ব্যাসার্ধকে কত ধরেছিলাম, ব্যাসার্ধ ধরেছিলাম আর, অতএব এক্ষেত্রে চোঙের ব্যাসার্ধ হবে আর একক, 2 একক। এক্ষেত্রে চোঙের ব্যাসার্ধ হবে 2 একক। চলে যাবো আমরা 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 2 নম্বর কোশ্চেনে বলেছে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী এর অনুবন্ধী করণী হলো এটা, মানে 7 মাইনাস √2 এর অনুবন্ধী করণী হলো 7 প্লাস √2। দেখো এটা আমরা কি করে বার করবো, দেখো আমরা কি জানি, দুটি দ্বিপদ করণী গুণফল একটি মূলদ সংখ্যা হলে একটিকে অপরটি পূরক বা অনুবন্ধী করণী বলে। তাহলে আমরা কি জানি, দেখো এখানে লিখে নিচ্ছি, আমরা জানি দুটি দ্বিপদ করণীর গুণফল একটি মূলদ সংখ্যা হলে তাকে পূরক বা অনুবন্ধী করণী বলা হয়, তাকে পূরক বা অনুবন্ধী করণী বলে। এক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, এক্ষেত্রে দেওয়া আছে 7 মাইনাস √2 আর কত দেওয়া আছে ইন্টু 7 প্লাস √2। তাহলে এক্ষেত্রে দেখো একটা সূত্র কাজে লেগে যাবে, কি সূত্র, করণী ক্ষেত্রে সবচেয়ে বেশি সূত্র কাজে লাগে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা কাজে লেগে যায়। দেখো এখানে কি আছে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা আছে, তাহলে আমরা কি বসাতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 7-এর স্কোয়ার করলে কত হয়, 7 7 49 মাইনাস রুট আছে, রুটের স্কোয়ার করলে কত হবে, এটা 2 হয়ে যাবে, তাহলে 49 থেকে 2 বাদ দিলে 47। তাহলে এটা কি একটা, এটা একটা মূলদ সংখ্যা, অতএব 7 মাইনাস √2 এর অনুবন্ধী করণী কত হবে, 7 প্লাস √2। এটা হয়ে গেল উত্তর। এরপরে আমাদের 4 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, যুক্তি দিয়ে প্রমাণ করে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা বইয়ে আছে, বইয়ে আছে দেখবে, তাও আমি করে দিচ্ছি এই কোশ্চেনটা, দেখতে থাকো। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি, তোমাদেরকে এই উপপাদ্যটার জন্য দুরকমভাবে করা হয়, বইয়েও দেওয়া আছে দুরকমভাবে, আমি বিকল্প প্রমাণটা দেখিয়ে দিচ্ছি, বিকল্প প্রমাণটা কীভাবে করতে হয়, যেহেতু এটা একটু ছোট, তার জন্য এটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদেরকে সর্বপ্রথম প্রদত্ত কি দেওয়া আছে, দেখো সর্বপ্রথম আমাদের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কি প্রমাণ করতে হবে আমাদেরকে, দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে কোন A B and C, কোন A B and C, কোন A D and C, মানে এটা যোগ এটা, সেটা কত হবে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি প্রমাণ করতে হবে। আর আবার BAD, আবার BAD and BC and D, এটাও দেখাতে হবে আমাদের কত 2 সমকোণ, মানে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দেবো কোণ ABC প্লাস ADC ইকুয়াল টু 2 সমকোণ। আবার এবং কি দেখা যাবে দেখো, কোণ BAD, কোণ BA and D, BAD and BCD প্লাস BCD ইকুয়াল টু 2 সমকোণ।
দুই সমকোণ মানে 180 ডিগ্রি। দেখো কি অঙ্কন করেছি আমরা, এসি আর বিডি মাঝে যে কর্ণটা টেনেছি সেটা আমরা এই অঙ্কনের জায়গায় লিখে দেবো। দেখো এসি ও বিডি দুটি কর্ণ টানলাম। এবারে প্রমাণ করতে হবে আমাদেরকে। দেখো প্রমাণ আমরা দেখে নেব, একই বৃত্তাংশস্থ কোণগুলো আছে। কোণ এ ডি বি, কোণ এ ডি আর বি, কোণ এ ডি বি অ্যান্ড এ সি বি। এ ডি বি আর এ সি বি একই বৃত্তাংশস্থ কোণ। তাহলে আমরা লিখে দেবো কোণ এ ডি বি ইকুয়াল টু কোণ এ সি বি একই কোণ। ঠিক আছে, আবার দেখো কোণ বিএসি, কোণ বি এ অ্যান্ড সি ইকুয়াল টু কোণ বি ডি অ্যান্ড সি, বিএসি বিডি সি। তাহলে আমরা লিখে নেব কোণ বিএসি ইকুয়াল টু কোণ বিডিসি। এগুলি একই বৃত্তাংশস্থ কোণ। এখানে আবার এটা লিখে নিবে একই বৃত্তাংশস্থ কোণ। আবার দেখো কোণ এ ডি অ্যান্ড সি ইকুয়াল টু কোণ এ ডি অ্যান্ড সি ইকুয়াল টু কত হবে, কোণ এ ডি বি প্লাস কোণ বি ডি অ্যান্ড সি। এডিসি, এডিসি মানে কত, এ ডি অ্যান্ড সি। এটাকে দু ভাগ করে দিলাম, কত করলাম, কোণ এ ডি অ্যান্ড বি প্লাস কোণ এ বি ডি অ্যান্ড সি, বি ডি অ্যান্ড সি দুটো ভাগে ভাগ করে দিলাম। এটাকে আবার দেখো এ ডি বিকে কী লিখতে পারি, এ ডি বিকে আমরা এ সি অ্যান্ড বি, এ সি বিও লিখতে পারি। তাহলে এটা কত হবে, কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি। তাহলে এক্ষেত্রে আমাদের কি এলো দেখো, কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ বি সি। তাহলে এক্ষেত্রে আমাদের চলে আসবে দেখো কোণ এ ডি সি প্লাস কোণ এ বি সি ইকুয়াল টু এ সি বি। দেখো এ সি অ্যান্ড বি, এ সি অ্যান্ড বি প্লাস বি এ সি, বি এ অ্যান্ড সি প্লাস এ বি সি, এ বি অ্যান্ড সি। তাহলে সবকটা তিনটে মানে তিনটে ত্রিভুজের সমষ্টি কত হয়, মানে তিনটি ত্রিভুজের তিনটি কোণ, একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এখানে চলে এলো আমাদের দুই সমকোণ। 180 ডিগ্রি মানে দুই সমকোণ। এখানে তোমরা লিখে দিতে পারো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে অনুরূপভাবে আমরা কি প্রমাণ করতে পারি, অনুরূপভাবে একইভাবে আমরা এটাও প্রমাণ করতে পারি, বি এ ডি প্লাস বি সি ডি ইকুয়াল টু দুই সমকোণ। এটা হয়ে গেল প্রমাণিত। পরবর্তী ক্লাসে তোমাদের আরও যে সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্কগুলো আছে সেগুলোর অ্যান্সার করে দেওয়া হবে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং দেখতে থাকো।